স্টুডেন্টস, আগের দিন তোমাদের আমি এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখে এটা দেখছো, কারণ ওই ভিডিওটা না দেখলে কিন্তু এটা তার কন্টিনিউয়েশন, কাজেই বোঝা যাবে না। তাই আমি রিকোয়েস্ট করব, যারা ওই ভিডিওটা দেখোনি পার্ট 1টা দেখে এই পার্ট 2টা দেখো। তো চলো এবার শুরু করা যাক। কন্টিনিউ দেখো কী বলেছে। রিভার্স অর ড্রেনেজ। তো মেনি হাইল্যান্ডস মানে যেগুলো উঁচু যে জায়গাগুলো, প্ল্যাটো আর লেকস দেখা যায় ফিজিক্যাল ম্যাপ আমাদের আফ্রিকার মধ্যে। তো এই হাইল্যান্ড আর লেকসগুলোই হচ্ছে সূত্র যেখান থেকে অনেক নদী বেরোয়। যেরকম আমাদের আফ্রিকার 5টা মহান রিভার্সের নাম হচ্ছে নাইল, কঙ্গো, নাইগার, জ্যাম্বেসি আর অরেঞ্জ। তো এই কটার মধ্যে হয়তো প্রথম দুটোর নামটা দেখেছো বা শুনেছো, ঠিক আছে, আর বাকিগুলো একটুখানি এবার জানবে। তো দেখো, এবার প্রথমে আমরা পড়ব রিভার নাইল সম্পর্কে। তো আমরা জানি রিভার নাইল হচ্ছে গিয়ে শুধুমাত্র যে আফ্রিকার লংগেস্ট রিভার তা নয়, এমনকি পুরো ওয়ার্ল্ডেরও সবচেয়ে লম্বা নদী। আর এখানকার 1/10 জল, মানে আফ্রিকার টোটাল 1/10 জল এই নাইলের থেকে ফ্লো করে। দুটো মেজর চ্যানেল আছে এখানে তৈরি হয়েছে। চ্যানেল মানে শাখা, ঠিক আছে। যেরকম একটা হচ্ছে হোয়াইট নাইল, এটার সূত্র কোথার থেকে? বুরুন্ডি হাইল্যান্ডস, খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। আরেকটা হচ্ছে ব্লু নাইল, যেটার সূত্র হচ্ছে ইথিওপিয়ান হাইল্যান্ডস থেকে। খার্তুম, যেটা কিনা ক্যাপিটাল সিটি নর্থ সুদানের, হচ্ছে জায়গাটা যেখানে এই দুটো চ্যানেল মিট করছে। এটাও খুব ইম্পর্টেন্ট যে কোথায় ব্লু নাইল আর হোয়াইট নাইল মিট করছে, না খার্তুমে। নেক্সট দেখো কি বলেছে। দ্য রিভার নাইল ফ্লোয়িং টুয়ার্ডস নর্থ, নর্থের দিকে যখন রিভার নাইলটা ফ্লো করছে তখন আমাদের হ্যাজ মেড দ্য ইস্টার্ন এন্ড অফ দ্য সাহারা ডেজার্ট ভেজিটেটেড। মানে সাহারা ডেজার্ট তো জানো আফ্রিকাতে আছে, আগের দিন আমরা পড়েছি। তো সেখানকার ইস্টার্ন যে এন্ডটা ডেজার্টটা, সেটাকে ভেজিটেটেড করে দেয়, মানে ফিট ফর এগ্রিকালচার। ওখানে চাষবাস মানে ফল সবজি এইসব গ্রো করা যাবে। দ্য রিভার নাইল হ্যাজ ফর্মড আ লার্জ ডেল্টা ফর্ম করেছে, যেটা আমাদের বে অফ বেঙ্গলে সুন্দরবন ডেল্টা হচ্ছে সবচেয়ে বড় ডেল্টা আমাদের ওয়ার্ল্ডের। সেরকমই এখানে রিভার নাইলও ডেল্টা ফর্ম করেছে যখন এটা মিট করছে কোথায়? মেডিটেরেনিয়ান সিতে। মোস্ট অফ দ্য ইজিপশিয়ানস, যারা কিনা বসবাস করে এই রিভার নাইলের চারপাশে, তারা কি করে না চাষবাস করে আর তাদের লাইভস্টক রিয়ার করে। মানে ধরো, মানে ওখানকার যে অ্যানিমালস আছে, আমি এখানকার মতন বলছি, এখানে যেরকম গরু ভেড়া চড়ানো হয়, তো ওখানকার যে অ্যানিমালসরা রয়েছে তাদেরকে রিয়ার করা হয়, মানে চড়ানো হয়। দ্য মেজর সিটিস এই রিভার নাইলের চারপাশে হচ্ছে, এটা অবশ্যই মনে রাখতে হবে, খার্তুম, আসওয়ান, লাস্কার আর কায়রো। নেক্সট আসছে রিভার কঙ্গো, নাম্বার 2। তো দেখো এবার কি বলেছে। কঙ্গো হচ্ছে সেকেন্ড লংগেস্ট রিভার আমাদের আফ্রিকার, যেটা কিনা ফ্লো করে যায় ওয়েস্টের দিকে। এটার লেন্থটা নাইলের থেকে শর্ট, কিন্তু এখানে অ্যামাউন্ট অফ ডিসচার্জ মানে যতটা জল যাচ্ছে সেটা বেশি। দ্য রিভার কঙ্গো শুরু হচ্ছে কোথার থেকে? না ফ্রম দ্য ওয়েটেস্ট এরিয়া অফ আফ্রিকা, যেখানে সবচেয়ে ভেজা জায়গা আফ্রিকার, সেখান থেকে রিভার কঙ্গোটা সূত্র হচ্ছে। প্রত্যেক দিন অনেক অ্যামাউন্ট ওয়াটার এই পাস করে রিভার কঙ্গোর দ্বারা, কোথায়? না অ্যাটলান্টিক ওশানে গিয়ে পড়ে। ইট হ্যাজ ফর্মড ডিপ ভ্যালিজ ইন ডিফারেন্ট প্লেসেস অ্যালং ইটস কোর্স, মানে যখন এই রিভারটা ফ্লো করছে তো তখন অনেক ডিপ ভ্যালিজ ক্রিয়েট করছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। ইটস সোর্স হচ্ছে নর্দার্ন মোস্ট পার্ট অফ জাম্বিয়া থেকে। রিভার দেখো জাম্বিয়া থেকে আসছে জাম্বেজি। তো রিভার জাম্বেজিটা ফ্লো করছে টুয়ার্ডস ইস্ট অলমোস্ট ফ্রম দ্য সেম প্লেস থেকে। মেজর সিটিস এই নদীটার তীরে কী কী রয়েছে? না কিসান, গানি, বান্ডাকা, কিনসাসা আর হচ্ছে গিয়ে ব্রাজাভি, ঠিক আছে, এই কটা। নেক্সট দেখো এবার আসছে রিভার নাইজার বা নাইগারও বলতে পারো। আমার মনে হয় নাইজারটা বললেই বেশি ভালো হয়, কারণ নাইজেরিয়া একটা জায়গা রয়েছে, ঠিক আছে। তো দেখো এবার কি বলেছে। নাইজার ইজ দ্য মেন রিভার অফ ওয়েস্ট আফ্রিকা, তার মানে এই নদীটা আফ্রিকার ওয়েস্ট থেকে ফ্লো করে। এটার সূত্রপাত হচ্ছে গিনিয়া হাইল্যান্ডস থেকে, যেটা কিনা 200 কিলোমিটার দূরে, কোথার থেকে? আটলান্টিক ওশানের থেকে। ম্যাপটা আমাদের দেখায় যে এই নদীটা ফ্লো করে সাহারা ডেজার্টের দিকে আর আটলান্টিক ওশানের দূরে কিছুটা ডিস্টেন্স অনুযায়ী।
ফর দ্য রিভার ফ্লোজ নর্থওয়ার্ড আপ টু টিম্বাকটু, মানে নর্থের দিকে ফ্লো করে টিম্বাকটু অবধি, দেন টার্ন করে সাউথের দিকে আর এন্টার করে নাইজেরিয়াতে। এই যে একটু আগে বলছিলাম নাইজেরিয়া থেকে আসছে, না মানে নয় নদীটার নামে দিয়েছে জায়গাটার নাম, নয় জায়গাটার নামে। ইট ফর্মস আ ডেল্টা অ্যাট ইটস মাউথ, যেখানে গিয়ে পড়ছে সেখানটাতে কি হচ্ছে না মাউথ তৈরি হচ্ছে, মানে ডেল্টা তৈরি হচ্ছে, যেখানে পপুলেশনটা অবভিয়াসলি খুব হাই থাকবে। কাল্টিভেশন আর লাইভস্টক রিয়ারিং হচ্ছে মেজর সোর্স অফ ইনকাম, এখানে মানুষজন বেশিরভাগ তাই করে। মাইগ্রেটারি বার্ডস মানে যেগুলো হচ্ছে ধরো শীতকালে শীতের দেশ থেকে চলে আসে ওয়ার্মার যে সমস্ত কান্ট্রিজ রয়েছে সেখানে, তো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যারা সবসময় মুভ করে ডিপেন্ডিং অন দ্য ক্লাইমেট, তাদেরকে বলা হয় মাইগ্রেটারি বার্ডস। তারা কি করে, ফ্লক দ্য মার্শি ল্যান্ডস অফ দিস ডেল্টা এভরি ইয়ার, প্রত্যেক বছর এখানকার যে মার্শি ল্যান্ডসগুলো আছে সেখানে আসে। এবার আসছে নাম্বার 4, রিভার জাম্বেসি। এটা হচ্ছে আমাদের আফ্রিকার 4th লংগেস্ট রিভার। কোথার থেকে শুরু হচ্ছে, ট্রাই জাংশন মানে যেখানে তিনটে মিট হচ্ছে, কি জাম্বিয়া, অ্যাঙ্গোলা আর কঙ্গো। ওয়ার্ল্ড ফেমাস, এটা খুব ইম্পর্টেন্ট, ভিক্টোরিয়া ফলস হচ্ছে লাই করে এই নদীটার যেখান দিয়ে যায় সেখানে। 2 মেজর হাইডেল পাওয়ার স্টেশনস হ্যাভ বিন বিল্ড আপন দিস রিভার, মানে মেজর হাইডেল পাওয়ার স্টেশনস মানে কি বলো তো, হাইড্রো ইলেকট্রিসিটি, মানে জল থেকে জানো তো যে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, যেমন ড্যাম তৈরি করা হয় বা অনেক টারবাইন্স দেওয়া হয়, যেখান থেকে আমাদের অনেক যে স্পিডে যে যখন জল যায় নদীর থেকে তখন সেটা হেল্প নিয়ে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এই নদীর উপরও সেরকম পাওয়ার স্টেশনস তৈরি হয়েছে। নেক্সট আসছে দেখো রিভার অরেঞ্জ, এই নদীটা ফ্লো করে ওয়েস্টের দিকে। এটা হচ্ছে 5th লংগেস্ট রিভার আফ্রিকার, শুরু হচ্ছে ড্র্যাকেন্সবার্গ মাউন্টেন থেকে আর কোথায় গিয়ে পড়ছে না অ্যাটলান্টিক ওশানে গিয়ে। অনেক হাইডেল পাওয়ার স্টেশনস এই নদীর উপরও তৈরি করা হয়েছে। তারপর দেখো এই নদীতে কটা রিজার্ভার আছে না, 29খানা রিজার্ভার্স রয়েছে। কিসের জন্য, ইরিগেশনের জন্য ইউজ করা হয় এই ড্যামগুলো, ঠিক আছে, মানে ধান খেতে জল দেওয়ার জন্য। আচ্ছা, এখানে এটা তোমরা ফিল আপ করতে পারো, তাহলে তোমাদের পড়তে একটু সুবিধা হবে। এতক্ষণ যেগুলো পড়ছিলে তার মধ্যে থেকেই দেখে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার আসছে দেখো আবহাওয়া কীরকম, ক্লাইমেট অফ আফ্রিকা। তো আমরা জেনেছি ফিজিওগ্রাফিক ডাইভার্সিটি, মেন নদী আফ্রিকার সম্পর্কে। এবার আমরা জানবো এখানকার ক্লাইমেটটা কীরকম। তো দেখো বলেছে ক্লাইমেটটা এখানে সব জায়গায় সব সেম টাইপের ক্লাইমেট দেখতে পাওয়া যায় না। যেমন সি বা ওশানের কাছাকাছি যে সমস্ত এরিয়াগুলো আছে সেখানের ক্লাইমেটটা অবশ্যই মানে তার থেকে দূরে যে সমস্ত এরিয়াগুলো আছে তার থেকে আলাদা হবে। তো এটা প্লেনস টু মাউন্টেন রিজিয়ন্স এটাও ডিফার করে, ঠিক আছে। মানে প্লেনসে যেরকম আজকে আবহাওয়াটা দেখা যায় সেরকম নিশ্চয়ই মাউন্টেনিয়াস রিজিয়ন্সে দেখা যাবে না। তো দেখো এবার বলেছে কজেস অফ ডাইভার্সিটি ইন ক্লাইমেট অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন অফ আফ্রিকা। এটা অবশ্যই পড়বে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো দেখো কি আছে, নাম্বার 1 ল্যাটিটিউড, হাই টেম্পারেচার দেখা যায় ইকুয়েটারের কাছাকাছি এরিয়াগুলোতে, যেটা খুবই কমন আর আমরা জানি, এটা পড়ে এসেছি অলরেডি অনেকবার। ডিউ টু অবলিক রেজ অফ দ্য সান, মানে যখন স্ল্যান্টিং হয়ে যখন পড়ে তখন কি হয় না টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকে যত ল্যাটিটিউড মানে প্যারালাল অফ ল্যাটিটিউড যেগুলো রয়েছে, যেগুলো হরাইজন্টাল লাইন্স আর্থের চারপাশ দিয়ে যায়, সেগুলো যখন উপরের দিকে আমরা পোলের দিকে যাই তখন আমাদের টেম্পারেচারটাও কমতে থাকে। এই যে আজকে দেখো আমাদের ইন্ডিয়াতে আমরা যেখানে থাকি ওয়েস্ট বেঙ্গল, তো সেখানে দেখো কত গরম, তাই না? কিন্তু এর থেকেও ধরো যদি আরও সাউথে যাও ওখানে টেম্পারেচার আরও বেশি, কেন না ওটা হচ্ছে ইকুয়েটারের কাছাকাছি জায়গাগুলো, ঠিক আছে। এবার দেখো আমরা যদি নর্থ ইন্ডিয়ার দিকে যাই তখন কি হবে না টেম্পারেচারটা কমতে থাকে, কেন না সেটা হচ্ছে ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য ইকুয়েটার, এটা আমরা জানি। নেক্সট দেখো নাম্বার 2 ডিস্টেন্স ফ্রম দ্য সি। Sea breeze does not allow the temperature of the adjacent land to increase and decrease much. এটা আমরা জানি যে সমুদ্রের পাশাপাশি যে সমস্ত এরিয়াগুলো থাকে, যেমন হচ্ছে ধরো আজকে দীঘাতে গেলে তোমরা বা পুরীতে ঘুরতে গেলে তখন দেখবে যে তার আশেপাশে যে এরিয়াগুলো থাকে ওখানে টেম্পারেচারটা গরম হোক বা শীতকাল হোক কখনোই কিন্তু
খুব বেশি গরমও থাকে না বা খুব বেশি টেম্পারেচার কমও থাকে না। এই যে ডিফারেন্স অফ টেম্পারেচারটা কখন শুরু হয় না, যখন আমরা সিয়ের থেকে বা ওশানের থেকে দূরে যেতে শুরু করি। ঠিক আছে, হলো এবারে এটুকু। নেক্সট দেখো নাম্বার 3 কি বলেছে, ওশান কারেন্ট। তো ওশান কারেন্ট দেখো কি বলেছে যে হোয়াট ইজ ওশান কারেন্ট না, দ্য হরাইজন্টাল মুভমেন্ট অফ ওয়াটার মাস, মানে পাশাপাশি মুভমেন্ট যখন করবে ওয়াটার মাস কোথায়, সমুদ্র বা ওশানে, তখনই বলা হয় ওশান কারেন্ট। ওশান কারেন্ট হচ্ছে দু রকম, কি ওয়ার্ম কারেন্টস আর কোল্ড কারেন্টস। নেক্সট দেখো অল্টিটিউড, এটা আমরা পড়েছি যে টেম্পারেচার কমে যায় যখনই আমরা 1 কিলোমিটার উপরে যাব হাইট, তখন আমাদের টেম্পারেচারটা 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা দরকার নেই পড়ার। এবার আসছে রিলেশন বিটুইন ক্লাইমেট অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন। তো দেখো বলেছে, আমরা এক্ষুনি পড়লাম যে ক্লাইমেটটা আফ্রিকার সব জায়গায় সেম টাইপের থাকে না। জার্মিনেশন অ্যান্ড গ্রোথ অফ প্ল্যান্টসটা ডিপেন্ড করে কিসের উপরে না, ডিপেন্ড করে ওখানকার টেম্পারেচার আর রেনফলের উপর। দ্য টাইপ অফ ভেজিটেশনটা চেঞ্জ হয় যত বেশি টেম্পারেচার আর রেনফলের চেঞ্জ হবে। তো এবার আমরা পড়ব এই আফ্রিকাতে আমাদের কীরকম টাইপস অফ প্ল্যান্টস দেখতে পাওয়া যায়, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো দেখো নাম্বার 1 হচ্ছে ইকুয়েটোরিয়াল এভারগ্রিন ফরেস্ট। তো আমরা জানি ইকুয়েটোরিয়াল রিজিয়নে কি হয়, হাই টেম্পারেচার হয় সারা বছর ধরে, আর অ্যানুয়াল রেনফল এখানে কত হবে না, অনেকটাই 200 থেকে 250 সেন্টিমিটার। ঘন জঙ্গল হার্ডউড ট্রিজের এখানে দেখতে পাওয়া যায়, কেননা এখানে ডাইরেক্ট সানলাইট আর রেনফল সারা বছর ধরে হয়। যেরকম দেখো মাহোগানি, রোজউড, ইবানি হচ্ছে মেজর ট্রিজ এই ফরেস্টের, মনে রাখতে হবে। হ্যাঁ, দ্য ট্রিজ রিমেন গ্রিন, এটা তো অবশ্যই তোমরা যেটা রয়েছো মানে পড়েছো যে ইকুয়েটোরিয়াল এভারগ্রিন, এই কথাটা থেকেই বুঝতে পারছো যে তার মানে কি গাছেরা সারা বছর ধরে গ্রিন থাকে। কেন না এখানে কোনো ফিক্সড সিজন নেই যে কখন গাছেরা পাতা তাদের ছড়াবে, তাই জন্যই বলা হয় এদেরকে এভারগ্রিন ফরেস্ট। পাশে দেখো মাহোগানি ট্রি এর ছবি দিয়ে দিয়েছে, যদিও স্পেলিংটা ভুল আছে। নাম্বার 2 স্যাভানা গ্রাসল্যান্ডস। তো রেনফল যখন আস্তে আস্তে কমে যায় যখন আমরা নর্থ আর সাউথের দিকে যাব ইকুয়েটারের, দ্য লেন্থ অফ সামারটা বেড়ে যায়, আর অ্যানুয়াল রেনফলটা কত না 150 সেন্টিমিটার। ঠিক আছে, নিয়ার দ্য ডেজার্টস অ্যানুয়াল রেনফল ডিক্রিজেস টু অ্যাবাউট 25 সেন্টিমিটার। তো কি বলেছে, যখন আমরা ডেজার্টের কাছে যাব তখন অ্যানুয়াল রেনফলটা কমে যায় 25 সেন্টিমিটার হয়ে যায়, কেননা ডেজার্টে কি আর রেনফল হয়, সেরকম হয় না। ডিউ টু ওয়ার্ম টেম্পারেচার আর লো রেনফল, নাম্বার অফ টল ট্রিজটা এখানে কম দেখতে পাওয়া যায়। এটা না তোমরা একটা কাজ করতে পারো, চার্ট করে পড়তে পারো। ঠিক আছে, মানে প্রথমত লিখবে যে কী টাইপের ফরেস্ট রয়েছে, আর পয়েন্ট বুলেট করে করে তাদের ধরো মানে প্রথমে করলে যে টেম্পারেচার কত, দেন পয়েন্টটা হবে রেনফল কত, তারপর পয়েন্টটা হবে যে এখানে ফিচার্স কীরকম, আর লাস্ট পয়েন্টটা হবে এক্সাম্পল মানে ট্রিজ। তো এরমভাবে করলে আমার মনে হয় যে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো চাইলে তোমরা সেরকমভাবে বানিয়ে নিতে পারো। ঠিক আছে, নাহলে কিন্তু একটু মনে রাখাটা হয়তো একটু কনফিউজিং হতে পারে কিছু জনের। নেক্সট দেখো কি বলেছে, ট্রিজ যেমন এখানে কি বলেছে, ইনস্টেড এক্সটেন্সিভ স্ট্রেচেস অফ লং গ্রাসল্যান্ডস এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, গ্রাসল্যান্ডস নয় গ্রাসেস, যেরকম দেখো অ্যাকাশিয়া আর বাওবাব এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তো আজকের মতন আমি এতটুকুই রাখলাম। হাফ হলো দুটো পার্টে, আর আশা করি দুটো পার্টে আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যেহেতু অনেকগুলো পাতা আছে তাই আমার মিনিমাম 4টে পার্ট তো হয়তো করতেই হবে। তো তোমরা সবাই ভিডিওগুলো আস্তে আস্তে দেখো, ভালো করে বোঝো। আমি চাই তোমরা লাইন বাই লাইন বোঝো, কারণ এগুলো এভাবে না পড়লে কিন্তু তোমাদের বুঝতে ভালো না লাগলে চ্যাপ্টারটার প্রতি ইন্টারেস্টটা আসে না। তো আমি চাই যে তোমরা সবার আগে লাইন বাই লাইন পড়ো। ঠিক আছে, তো হচ্ছে এটাই। আরেকটা হচ্ছে আমি অনেক সময় বলি যে আমি পরে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, হয়তো আমি ওটা দিতে পারি না, আমারও কিছু লিমিটেশনস আছে তার জন্য। তো আমি এটা বলবো যে আমার উপর ভরসা করে কেউ থেকো না। সবাইকে একটাই আমি রিকোয়েস্ট করব, আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি লাইন বাই লাইন, যখন আমি লাইন বাই লাইন আলোচনা করছি তখন সেইভাবে তোমরা পড়তে থাকো। কারণ হচ্ছে যে
এই যে কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করে চলা, এইটাতে কি হয় বলো তো, ওই গদে ধরা একটা মুখস্থর মতন। ওটার বাইরে যদি কোনো রকম কোয়েশ্চেন আসে তখন কি তোমরা পারবে অ্যান্সার করতে? পারবে না কিন্তু। কাজেই যেভাবে আমি পড়াচ্ছি এরমভাবে যদি তোমরা পুরো বইটা ভালো করে পড়ো, তাহলে যে কোনো কোয়েশ্চেন যেভাবেই আসুক তোমরা কিন্তু অ্যান্সার করতে ক্যাপেবল হবে। তো এভাবে পড়ো, কোনো ডাউট হলে জিজ্ঞাসা করো। ভিডিওটা যদি ভালো লাগে, যদি বুঝে থাকো, তাহলে একটু লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ আজকে তোমরা আমাকে আগ্রহ না দেখালে আমিও কিন্তু ভিডিওগুলো বানানোর সাহস নয়, মানে মোটিভেশন বা আগ্রহটা পাবো না। তো আমি আশা করছি তোমরা এটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম। সবাই ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।